মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর সহ উপস্থিত স্থায়ী কমিটির সদস্য, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত জ্যাটাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষক শিক্ষার্থী এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত জ্যাটাবের সকল সদস্যবৃন্দ, কাউন্সিলরবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাধীনতার 54 বছরে এসে দেশের অর্থনীতিতে এখনো কিন্তু সবচেয়ে বড় অর্জন বাংলাদেশের গার্মেন্ট শিল্প এবং জনশক্তি রফতানি। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগেই কিন্তু বিশ্ববাজারে এই দুটি সেক্টর যাত্রা শুরু করেছিল। তারপর কিন্তু এতগুলো বছরে আরো কিছু পণ্য রফতানি হলেও এখনো কিন্তু দেখুন এই দুটি সেক্টরকে কিন্তু অন্য কোনো সেক্টর অতিক্রম করতে পারেনি। এখনো বাংলাদেশের অর্থনীতিতে এই দুটি সেক্টরের থেকে যে ইনকাম সেটি সামগ্রিকভাবে অর্থনীতি থেকে ডমিনেট করছে বা অর্থনীতিতে অবদান রাখছে। জ্যাটাবের তৃতীয় জাতীয় সম্মেলনের সাংগঠনিক কার্যক্রম তুলে ধরার পাশাপাশি যে সকল বক্তা বক্তব্য রেখেছেন, আপনাদের বক্তব্যে বাংলাদেশের আমদানি রপ্তানি তথ্য, দেশের ব্যবসা বাণিজ্যের একটা সার্বিক চিত্র ফুটে উঠেছে। একই সঙ্গে দেশে গার্মেন্ট শিল্প এবং টেক্সটাইল এর যে সেক্টরের যে সমস্যা বা সম্ভাবনা সেগুলো অনেকেই আপনারা কম বেশি তুলে ধরেছেন আপনাদের বক্তব্যের মধ্যে। আপনাদের অনেকগুলো বক্তব্যের সঙ্গেই কম বেশি আমি একমত। সকল সীমাবদ্ধতাকে অতিক্রম করেও বাংলাদেশের গার্মেন্টস এবং টেক্সটাইল শিল্প বিশ্ববাজারে সম্মানের সঙ্গেই কিন্তু জায়গা করে নিয়েছে। বিশ্ববাজারে টেক্সটাইল শিল্পের আওতায় প্রয়োজনীয়তা ও পরিধি বেড়েই চলেছে প্রতিদিন। ফলে জ্ঞানের একটা প্রায়োগিক শাখা হিসাবে বিশ্বব্যাপী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কিংবা টেক্সটাইল কলেজের ভূমিকা এবং গুরুত্ব আগের যে কোনো সময় থেকে অনেক গুণ বেড়েছে। ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং, ইয়ার্ন, ফেব্রিক এবং অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং এই বিষয়গুলো টেক্সটাইল সেক্টরের একটা অনিবার্য অংশে পরিণত হয়েছে বা অংশই বলা যায়। সুতরাং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পাশ করে কেউ বেকার থাকার কথা না। এই বিষয়গুলোতে যারা পাশ করেছেন, পরীক্ষা দিয়ে বেরিয়ে এসেছেন, তাদের বেকার থাকার কথা না। এই মুহূর্তে বাংলাদেশের রপ্তানি আয়ের একটা সিংহ ভাগ অর্জিত হয় টেক্সটাইল সেক্টর থেকে। বাট এখানে অনেকেই বক্তব্যে উল্লেখ করেছেন, বলেছেন নানা রকম ষড়যন্ত্র, দুর্নীতি, টাকা পাচার, দক্ষ ব্যবস্থাপনার অভাবে এই সেক্টরটা নিয়েও সংখ্যা কম নয়। সুতরাং জিএসপি সুবিধা আদায় সহ এই সেক্টরে অগ্রাধিকার তালিকায় রেখে আরো কিভাবে নতুন পণ্যের রপ্তানি বাজার তৈরি করা যায় সেই লক্ষ্যকে সামনে রেখে বিশ্ববাজারে বাংলাদেশের বিএনপির আমদানি রপ্তানির একটি পরিকল্পনা রয়েছে আমাদের। রপ্তানি বাজার নিরাপদ এবং সুরক্ষিত রাখতে রপ্তানিকারকদের জন্য সঠিক সময়ে শিপমেন্টের ডেলিভারি দিনক্ষণ ঠিক রাখা একটা বড় চ্যালেঞ্জ। আর এই জন্যই বন্দর ব্যবস্থাপনা ঢেলে সাজানোর পাশাপাশি এটাকে কিভাবে আরো মডার্নাইজ করা যায় এ ব্যাপারেও বিএনপির একটি চিন্তা ভাবনা রয়েছে। প্রিয় কাউন্সিলর বৃন্দ, প্রিয় উপস্থিতি বৃন্দ, বাংলাদেশের গার্মেন্টস এবং টেক্সটাইল সেক্টরের অগ্রযাত্রা ঠেকাতে নানা রকম ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, যা আপনাদের অনেকেরই বক্তব্যে উঠে এসেছে। দেশে যে বেগম খালেদা জিয়ার সরকারের সময় দেশে স্পিনিং, নিটিং, উইভিং, নিট, ডাইং, ওভেন ডাইং, ওয়াশিং, ডাইং, লোকাল ডাইং সহ কারখানার সংখ্যা ছিল প্রায় 10,000-এর কিছু বেশি বলা যায়। কিন্তু বর্তমানে আমরা দেখছি এটার সংখ্যা কমে প্রায় 3,000-এর কাছাকাছি চলে এসেছে 10,000 থেকে, যদি 10,000 ধরে থাকি আমরা। আরএনজি এবং টেক্সটাইল সহ শিল্পের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র চলছে। সতর্ক থাকার পাশাপাশি রপ্তানি বাজারে আধিপত্য ধরে রাখার জন্য নিজেদের সক্ষমতাও কিন্তু আরো বাড়ানো প্রয়োজন। পাশাপাশি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সহ শিল্পের বিকাশ ঘটানো প্রয়োজন। কাঁচামালের জন্য আমাদের যে নির্ভরতা আছে সেই নির্ভরতাকে কমিয়ে আনার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন আগামী দিনগুলোতে।
প্রিয় উপস্থিতি, গত 15 বছরের মাফিয়া চক্র দেশকে আমরা দেখেছি কিভাবে সম্পূর্ণ বলা যায় আমদানি নির্ভর, পরনির্ভর বা ঋণ নির্ভর করে ফেলেছে। এই অবস্থা থেকে অবশ্যই দেশকে বের করে আনা প্রয়োজন। বের করে এনে দেশকে সমৃদ্ধি এবং স্বনির্ভর করা প্রয়োজন যে কোনো ভাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম প্রধান একটি অগ্রাধিকার হচ্ছে যে এই লক্ষ্য পূরণে নানামুখী উদ্যোগ গ্রহণ করা। এর অংশ হিসাবে দেশে বিদেশে বিনিয়োগ, বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠান, এসএমই সেক্টরে বিশেষভাবে প্রবাসী বিনিয়োগ বাড়িয়ে দেশের অভ্যন্তরে উৎপাদন এবং উন্নয়ন প্রক্রিয়াকে শ্রমশক্তির অংশদারিত্ব নিশ্চিত করার বিষয়টাও বিএনপির পরিকল্পনার ভিতরে রয়েছে। এই বিষয়ে আমাদের চিন্তা ভাবনা রয়েছে। দেশে বিনিয়োগ বাড়াতে বিনিয়োগ প্রক্রিয়া কিভাবে আরো সহজ করা যায়, সাবলীল করা যায় এবং সাবলীল করা দরকার। বিশেষ করে এসএমই খাতের বিনিয়োগ কিভাবে উৎপাদনে যে যাওয়ার পথে যে জটিলতা আছে সেই জটিলতাকে কিভাবে আরো কমিয়ে আনা যায়, জটিলতা মুক্ত করা যায়, সেগুলোর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। কোন একজন ব্যক্তি বাংলাদেশের ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডায়, খুব সময় বিডাই বোধ হয় নাম, সংক্ষেপে বিডায় বিনিয়োগ হিসেবে নিবন্ধিত হওয়ার পরে আমরা দেখেছি যে বিনিয়োগকারীকে বিদ্যুৎ, পরিবেশ, ফায়ার সার্টিফিকেট সংগ্রহ কমপক্ষে 12-13টা প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এটা একটা যে কোনো ইনভেস্টরের জন্য এটা একটা অনেক লম্বা একটা প্রসেস। সুতরাং কিভাবে এই প্রসেসটাকে কমিয়ে এনে ওয়ান স্টপ সার্ভিস সিস্টেম চালু করা যায়, টাইম লিমিটটা কমিয়ে এনে 4 থেকে 6 সপ্তাহ করা যায় কিনা, পুরো প্রক্রিয়াটা কিভাবে করা সম্ভব, যদি করা সম্ভব হয় সেটা আমাদের চিন্তা ভাবনা রয়েছে এবং করা সম্ভব হয় তাহলে আমরা মনে করি যে দেশে বা বিদেশে বিনিয়োগকারীরা আরো অনেক বেশি উৎসাহিত হবে। প্রিয় ভাই বোনেরা, বিশ্বে বাংলাদেশের আরো নতুন পণ্যের বাজার সৃষ্টির জন্য প্রয়োজনীয় রাষ্ট্রীয় সহায়তা দেওয়া প্রয়োজন। আমরা আশ্বাস দিয়ে এতটুকু বলতে চাই এই মুহূর্তে যে জনগণের রায় বিএনপি যদি ইনশাল্লাহ রাষ্ট্র ক্ষমতার পরিচালনার সুযোগ পায়, বিদেশে বাংলাদেশের রপ্তানি পণ্যের বাজারের সম্প্রসারণের লক্ষ্যে গার্মেন্টস এবং টেক্সটাইল ছাড়াও যেগুলো শতভাগ রপ্তানিযোগ্য পণ্য সেগুলোর উপরে আমাদের চিন্তা ভাবনা আছে ব্যাক টু ব্যাক এলসি সুযোগ কিভাবে দেওয়া যায় সেই বিষয়টির একটি চিন্তা ভাবনা আমাদের আছে। সম্পূর্ণ 100% যেগুলো ব্যাক টু ব্যাক বা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি হবে সেগুলোর জন্য কিভাবে ব্যাক টু ব্যাক এলসি করা সম্ভব হয়, সুযোগটা দেওয়া যায়, সেটির চিন্তা ভাবনা আমাদের আছে। আমরা মনে করি যে শতভাগ রপ্তানিযোগ্য পণ্যের উপরে যদি ব্যাক টু ব্যাক এলসির সুযোগ হয় তাহলে অনেকেই পণ্য রপ্তানিতে উৎসাহিত হবে। তবে কেউ যাতে আবার ব্যাক টু ব্যাক এলসির সুযোগের অপব্যবহার করতে না পারে এটার জন্য আমাদেরকে কঠোর মনিটরিং সিস্টেম রাখতে হবে। এখানে হয়তো কিছু সমস্যা আছে, সেখানে আমাদের মনিটরিং সিস্টেমটা কঠোর রাখতে হবে। এখানে সকলকে এগিয়ে আসতে হবে এই দেশের এই স্বার্থের জন্য। প্রিয় উপস্থিত কাউন্সিলরবৃন্দ, রাষ্ট্র, রাজনীতি, শাসন, প্রশাসন, সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বাংলাদেশের পক্ষে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর উপস্থিতিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যেই 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে। আমাদের ঘোষিত 31 দফা কর্মসূচি সমৃদ্ধ এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার একটি ঐতিহাসিক সনদ বলে আমরা বিশ্বাস করি। ঘোষিত এই 31 দফা কর্মসূচির বাস্তবায়ন পরিকল্পনায় নৈতিক, মানসম্পন্ন, কর্মমুখী এবং প্রায়োগিক শিক্ষার উপরেও কিন্তু জোর দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি যে জনসংখ্যা, অনেকে এখানে একজন বক্তা বোধহয় খুব সম্ভব বলে গিয়েছেন যে শহীদ জিয়াউর রহমানের সময় যখন খাদ্য উৎপাদন দ্বিগুণ হলো তার আগে জনসংখ্যাকে অনেকেই কেউ বলতেন বাড়েন বলে অভিহিত করতেন। বাট আমরা মনে করি জনসংখ্যা কখনো অভিশাপ নয়, বরং এই জনসংখ্যাকে জনশক্তি তথা মানব সম্পদে যদি রূপান্তর করা যায় তাহলে অবশ্যই একটি দেশের উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য জনসম্পদই কিন্তু হতে পারে সবচেয়ে বড় জনশক্তি। বর্তমান বিশ্বের অনেক দেশেই নানা রকমের কর্মক্ষম জনসংখ্যার হার কমছে, কিন্তু
তবে দক্ষ কর্মী কিংবা শ্রমশক্তির চাহিদা বাড়ছে অন দি আদার সাইড। এরকম পরিস্থিতি বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের দেশের কর্মক্ষম জনসংখ্যা থাকলেও বিশ্ব বাজারের চাহিদার তুলনায় দক্ষ জনশক্তি অপ্রতুল। সুতরাং দেশে এবং বিশ্ব বাজারের চাহিদার প্রতি লক্ষ্য রেখে আমরা যদি বিভিন্ন ক্ষেত্রে দক্ষ শ্রমশক্তি কিংবা কর্মী গড়ে তুলতে পারি, এইটা কিন্তু আমাদের আরেকটা লক্ষ্য। অর্থাৎ আমাদের যে বিদেশে প্রায় এখন 1 কোটির মতন প্রবাসী আছেন, যারা প্রতিদিন সারাদিন পরিশ্রমের মাধ্যমে যে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছেন, আমরা যদি এরকম আরো বহু মানুষকে যদি স্কিল লেবারে পরিণত করে বিদেশে পাঠাতে পারি, এটাও কিন্তু একটা বিশাল অর্জন হবে আমাদের।